সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। আবু সাইদ হত্যা মামলায় 2 আসামির মৃত্যুদণ্ড, 3 জনের যাবজ্জীবন সাজা, অসন্তোষ পরিবার। অনিয়মের অভিযোগে শেরপুর 3 আসনে জামায়াতের ভোট বর্জন, বগুড়া 6-এর ভোট সম্পন্ন। হামির উপসর্গ নিয়ে 24 ঘন্টায় বরিশাল ও ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন 4 শিশুর মৃত্যু। সালের গণ অভ্যুত্থানে নিহত আবু সাইদ হত্যায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় 2 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া 30 আসামির মধ্যে 3 জনকে যাবজ্জীবন ও বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 জন আসামি হলেন পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়। তারা দুজনই গ্রেপ্তার আছেন। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদ সহ এ মামলার আসামি মোট 30 জন। এর মধ্যে 6 জন গ্রেপ্তার আছেন। তাদের সকালে ট্রাইব্যুনালে আনা হয়। সেকশন 3 সাবসেকশন 2 সাবসেকশন 1 সেকশন 20 সাবসেকশন 10 এলএসটি 2 পলাতক এর বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জে 2-3 নম্বর কাউন্ট এবং 3 নম্বর চার্জে 1-2 নম্বর কাউন্ট। এদিকে রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে আবু সাইদের পরিবারের সদস্যরা। দুপুরে রংপুরে বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আবু সাইদের পিতা। যে 2 জনকে ফাঁসি দিয়েছে, 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে, এতে আমি সন্তুষ্ট নই। আরো লোকের ফাঁসি হওয়া উচিত ছিল। তবে 1 নম্বরে হলো প্রমিল বড়ুয়া, উনি কিন্তু সাংঘাতিক দোষী। ওই আমার ছেলেকে অবদস্থ মারপিট করছে, লাঠিচার্জ করছে, গলা চিপি ধরেছিল, গাল বুকত থাপড়াইছে। ওরে কঠিন বিচার হওয়া উচিত ছিল। ইন্ধনদাতা ছিল, তাদেরকে এত কম সময় বা কম একটা দিনের যে রায় দিয়েছে, আসলে এটা খুবই দুঃখজনক। পরের প্রসঙ্গে যাচ্ছি। শেরপুর 3 আসনে ভোট বর্জন করেছে জামায়াতের প্রার্থী। অনিয়মের অভিযোগে নিয়ে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের কথা জানান জামায়াত প্রার্থী আলহাজ মাসুদুর রহমান। দুপুর 3:20 শ্রীবর্দীর পৌর শহরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন হাফিজুর রহমান, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সহ জামায়াতের নেতারা। এর আগে সকাল 7টা থেকে বগুড়া 6 ও শেরপুর 3 আসনের ভোট গ্রহণ শুরু হয়। আশা করছি এই নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হবে। ব্যাপারে যদি নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। এই মুহূর্তে বগুড়া থেকে ভোটের সবশেষ খবরাখবর জানাতে আমার সাথে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী ববিন রহমান। কথা বলবো তার সাথে। ববিন, ভোট গ্রহণ তো শেষ, গণনা শুরু হয়েছে কিনা জানাবেন। নির্বাচন কর্মকর্তারা কি বলছেন, সেখানকার কি সার্বিক পরিস্থিতি দেখতে পাচ্ছেন? দোলা, এই মুহূর্তে আমি অবস্থান করছি বগুড়া শহরের সরকারি মোস্তাফাবিয়া আলী মাদ্রাসায় এবং এখানে এই একটু অর্থাৎ 4:30 পর্যন্ত যে ভোট গ্রহণের সময়সীমা, সেই সময়সীমার মধ্যেই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ইতিমধ্যেই ভোট গ্রহণের সমাপ্তির পর সেই ব্যালট পেপারগুলো গণনার কাজ চলছে এবং আমরা দেখলাম যে এখানকার যারা দায়িত্বরত কর্মকর্তারা তারা কিন্তু এই ব্যালট বাক্সগুলো তারা এক এক করে ঢেলে সেই ব্যালট পেপারগুলো গণনা করছেন। এবং সেই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি যে বগুড়া 6-এর এই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন 3 জন প্রার্থী। তার মধ্যে শক্ত অবস্থানে রয়েছেন বিএনপি এবং জামাত, এবং এই 2 দলেরই প্রার্থী যারা রয়েছেন, রিজাল করিম বাদশা বিএনপি মনোনীত যে প্রার্থী, তিনি কিন্তু এখন পর্যন্ত বলছেন যে সুষ্ঠু একটি নির্বাচন হয়েছে, তার পক্ষ থেকে এমনটি জানিয়েছেন। তবে জামাত মনোনীত আবিদুর রহমান সোহেল তিনি কিন্তু বেশ কয়েকটি অভিযোগ করেছেন। অর্থাৎ বিকাল
3:45 নাগাদ তিনি শহর জামাতের যে কার্যালয়, সেই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন যে একটি কেন্দ্রে যে ভোট গ্রহণ, সেই ভোট গ্রহণ শেষ হওয়ার আগেই ফলাফলের যে শীটটি, সেই শীটে পুলিং এজেন্ট বা প্রিজাইডিং অফিসার তারা হচ্ছে সেই শীটটিতে আগেই সিগনেচার নিয়েছিলেন প্রার্থীর যে সকল এজেন্ট থাকে তাদের থেকে, এবং সেই সঙ্গে একটি কেন্দ্রে তিনি আরেকটি অভিযোগ করেছেন ব্যালট পেপারের যে সরকারি বা নির্বাচনী অফিসারের বা পুলিং এজেন্ট অফিসারের পক্ষ থেকে যে সিলটা দেওয়া হয়, সেই সিলটা কিন্তু বেশ কয়েকটি ব্যালটে আগেই সিলটি দেওয়া ছিল, এমনটি অভিযোগ করেছেন তিনি। তবে এই দুটি ঘটনা ছাড়া বগুড়া শহরের অর্থাৎ এই বগুড়া 6 আসনে 150টি কেন্দ্রের কোথাও কিন্তু কোনো আমরা বিশৃঙ্খলা পাইনি বা কোনো অনিয়ম পাইনি, এমন কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে নির্বাচনের যে সকল সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে অর্থাৎ বিকাল 4টার সময় যে তারা জানিয়েছেন যে এই আসনগুলোতে কোনো প্রকার কোনো রকম কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে বলে তারা দাবি করছেন। এবং আমরাও বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছি যে সুষ্ঠুভাবে ভোট হয়েছে বলে আমরাও লক্ষ্য করেছি। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বিগত যে 12 ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে কিন্তু আমরা দেখেছি যে ভোটারদের উপস্থিতি একেবারেই লক্ষ্যমান ছিল, আমরা দেখেছি চোখে পড়ার মতো ছিল। তবে এবারের নির্বাচনে সেই পরিমাণ কিন্তু আমরা ভোটার লক্ষ্য করিনি, তবে বেশি ভোটার লক্ষ্য করা গিয়েছে কোনো কোনো কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি বেশি ছিল। এবং এখন পর্যন্ত গণনা হচ্ছে, শেষ পর্যন্ত দেখা যাক যে কে আসলে এই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। এই ছিল আমার কাছে ডোলা বগুড়া সদরের উপনির্বাচনের সর্বশেষ খবরাখবর। ফিরে যাব স্টুডিওতে। ববিন, আপনাকে ধন্যবাদ। বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী ববিনুর রহমান। পরের প্রসঙ্গে যাচ্ছি। হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় বরিশাল ও ময়মনসিংহে 4 শিশুর মৃত্যু হয়েছে। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে 2 শিশুর মৃত্যু হয়, যাদের বয়স যথাক্রমে 7 ও 9 মাস। এ নিয়ে এখন পর্যন্ত বরিশাল হাসপাতালে হামে আক্রান্ত হয়ে 4 জনের মৃত্যু হয়েছে। এছাড়া ভর্তি রোগীর সংখ্যা 91 জন। ময়মনসিংহেও হাম আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামে আক্রান্ত 2 শিশুর মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মোহাম্মদ মাইনুদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেন। গত 17 মার্চ থেকে হাসপাতালে হাম নিয়ে 324 শিশু চিকিৎসা নিচ্ছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 239 শিশু, মৃত্যু হয়েছে 9 শিশুর। এছাড়া বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে 9 শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আরও খবর জানবো, বরিশাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মর্তুজা জুয়েল। মর্তুজা, এই নিয়ে তো বরিশাল হাসপাতালে 4 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি আজ সহ। নতুন করে কতজন হামাক্রান্ত রোগী ভর্তি হয়েছেন জানাবেন। তাদের বিষয়ে, তাদের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা কিছু বলেছেন কিনা, কোনো উন্নতি কি হচ্ছে তাদের? দোলা, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত 4 শিশু হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে 2 জন কিন্তু আজ অর্থাৎ শেষ 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন। এরা দুজনেই শিশু, একজন 7 মাস বয়সী এবং অপরজন 9 মাস বয়সী। এরা মূলত বরিশাল সদর উপজেলার বাকেরগঞ্জের একজন এবং অপরজন বরগুনা উপজেলার আমতলী উপজেলার বাসিন্দা, যিনি এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দোলা, এখানকার যারা চিকিৎসক রয়েছেন তারা আমাদেরকে যে বিষয়টি বলেছেন, বিশেষ করে হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার আব্দুল মোনেম সাদ, তিনি গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন যে গত 24 ঘন্টায় এই 2 শিশু সহ মোট 4 জন এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন। এছাড়া প্রতিনিয়ত হাসপাতালগুলোতে হামের আক্রান্তের সংখ্যা বাড়ছে। বিশেষ করে শেরেবাংলা মেডিকেল কলেজ, সদর জেনারেল হাসপাতাল সহ জেলার অন্যান্য হাসপাতালগুলোতে রোগীরা ভর্তি হচ্ছেন। সেখানকার চিকিৎসকরা তাদেরকে এই হাসপাতালে হামের উপসর্গ থাকা এখানে তাদেরকে প্রেরণ করছেন এবং এই হাসপাতালে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে এখানে হামের জন্য বিশেষ ইউনিট চালু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই হাসপাতালে গত 24 ঘন্টায়
এই পর্যন্ত 28 জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে 91 জন এখন পর্যন্ত এখানে ভর্তি রয়েছে। আমরা রয়েছি হাসপাতালের জরুরি বিভাগে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পর পর হামে আক্রান্ত রোগীর শিশুদেরকে তাদের অভিভাবকরা নিয়ে হাসপাতালে আসছেন চিকিৎসা দেওয়ার জন্য। চলতি বছর কিন্তু 10 জন শিশু এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে বলে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছে। এই পর্যন্ত বিভাগের 2টি বিশেষায়িত জেনারেল হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালে 771 জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে 569 জন শিশু চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গিয়েছেন। গত 24 ঘন্টায় কিন্তু 72 জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং একই সময়ে বাড়ি ফিরেছেন 24 জন। তো চিকিৎসকরা বলছেন যে ইতিপূর্বে হামের ভ্যাকসিন কার্যক্রম বন্ধ থাকার ফলে এই রোগটির প্রাদুর্ভাব হঠাৎ করে দেখা দিয়েছে। বর্তমানে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন তাদের নিকট মজুদ রয়েছে এবং যারা চিকিৎসা হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন তাদেরকে নিয়মিত ভ্যাকসিন সকল শিশুকে প্রয়োগ করা হচ্ছে। পাশাপাশি বাইরে যে সকল শিশুরা রয়েছে ভ্যাকসিনের আওতার বাইরে তাদেরকে বিভিন্ন স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে এই ভ্যাকসিনেশনের আওতায় আনা হচ্ছে এবং অচিরেই হামের প্রাদুর্ভাব কমে আসবে এমনটি চিকিৎসকরা আশাবাদ ব্যক্ত করেছেন। দোলাই ছিল বরিশাল থেকে হাম রোগের বিষয়ে আজকের তথ্য এখন পর্যন্ত। মর্তুজা, আপনাকে ধন্যবাদ। বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী মর্তুজা জুয়েল। ঢাকার কিছু শিক্ষা প্রতিষ্ঠানে 3 দিন অনলাইন এবং 3 দিন অফলাইনে ক্লাস হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা শনি, সোম ও বুধবার সরাসরি ক্লাসে উপস্থিত থাকবে। এছাড়া রবি, মঙ্গল ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস হবে। যানজট নিরসনের লক্ষ্যে পরীক্ষামূলক মডেলের আওতায় নির্বাচিত স্কুলগুলোতে সপ্তাহে 3 দিন অনলাইন ক্লাস হবে। আমরা 3 দিন ওদেরকে সপ্তাহে নিয়ে আসছি ক্লাসে, বাকি 3 দিন আমরা বাড়িতে বসে বসাচ্ছি। এইটা আমরা দেখছি তারা কতটা ডিজিটালি অ্যাকোয়েন্টেড হয়, অ্যাট দ্য সেম টাইম আমরা কতটা রিলিফ পাই। সো ডু অল। কিন্তু এখানে শিক্ষকরা ক্লাসে এসেই তাদেরকে পড়াবেন। অন্তর্বর্তী সরকারের জাতীয় মানবাধিকার কমিশন সংশোধন অধ্যাদেশ 2025 রহিত করে 2009 সালের আইন পুনঃপ্রচলন করে আনা বিল জাতীয় সংসদে পাশ হয়েছে। সকালের সেশনে আইনমন্ত্রী বিলটি উত্থাপনের পর বিরোধী দল জোরালো আপত্তি জানায়। আলোচনায় অংশ নিয়ে হাসনাত আবদুল্লাহ 2009 সালের আইনটিকে বিরোধী দল দমন কমিশন হিসেবে অভিহিত করেন। তিনি দাবি করেন 2025 সালের অধ্যাদেশ বাতিল করার এই সিদ্ধান্ত জাতি পিছিয়ে যাওয়ার একটি আদর্শ উদাহরণ হয়ে থাকবে। জবাবে আইনমন্ত্রী বলেন, মানবাধিকার কমিশনের কার্যক্রমে যেন কোনো শূন্যতা তৈরি না হয় সেজন্য 2009 সালের আইনটি আপাতত পুনঃপ্রচলন করা হয়েছে। এ সময় আইনমন্ত্রী পূর্ববর্তী অধ্যাদেশের ত্রুটিগুলো তুলে ধরেন। পরে কণ্ঠ ভোটে বিলটি পাশ হয়। সেই বইটা হলো এই বাংলাদেশের ইতিহাসে মানবাধিকার লঙ্ঘনের শিকার সবচেয়ে বড় পরিবার হলো জিয়া পরিবার। বাংলাদেশের ইতিহাসে মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় পরিবার হলো বিএনপি পরিবার। আমাদের সামনে বসে আছেন মানবাধিকার লঙ্ঘনের চরমতম শিকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। এই সরকারের বয়স প্রায় 42 দিন হয়ে গেছে। এই সরকার চাইলে প্রতিহিংসার রাজনীতি করতে পারতেন। 42 দিনে বাংলাদেশের একটি মানুষও ক্রস ফায়ারের শিকার হয়নি। 42 দিনে একটি মানুষও গুমের শিকার হয়নি। মাননীয় স্পিকার, এই সরকার মানবাধিকারের কোন পথে হেঁটে যাবে, মানবাধিকারের রেকর্ডই বলছে আমরা সেই পথ ধরে হেঁটে যাচ্ছি। এবার কেওএসটিএল চট্টগ্রাম সংবাদ। মালয়েশিয়া থেকে 25,000 মেট্রিক টন ফার্নেস অয়েল এবং 26,000 মেট্রিক টন অকটেন নিয়ে 2টি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। ভোরে জাহাজ দুটি বহির্নোঙরে প্রবেশের কথা নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম। সেন্ট্রাল স্টার নামে একটি জাহাজে ফার্নেস অয়েল এবং ইস্টার্ন কুইন্স নামের অপর একটি জাহাজে অকটেন এসেছে। দুটি জাহাজই মালয়েশিয়া থেকে এসেছে। জাহাজ দুটি গতকাল বন্দরের জলসীমায় প্রবেশ করলেও আজ বহির্নোঙরে এসে পৌঁছায়। এসব জ্বালানি খালাসে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে চলতি মাসের 15 তারিখ পর্যন্ত আরও 5টি জাহাজ বিভিন্ন দেশ থেকে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে বলে জানান বন্দর সচিব। বর্ষবরণের উৎসব মানেই নতুনের আবাহন। পুরনোকে বিদায় জানিয়ে বাঙালির প্রাণে জেগে ওঠে পহেলা বৈশাখের আনন্দ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে এবারও শোভাযাত্রা হবে, তবে নাম বদলে হয়েছে বৈশাখী শোভাযাত্রা। চলছে তারই জোর প্রস্তুতি। মনের আনন্দে গাইতে গাইতে বাঁশের বাতায় কখনো তার কাটা, কখনো দড়ি ও গুণা দিয়ে মোটিফের পূর্ণ অবয়ব ফুটিয়ে তুলছেন কর্মীরা। হাতে সময় কম, তাই দিন রাত কাজ করে যেতে হচ্ছে। চৈত্রের বিদায়ী হাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এখন ব্যস্ত সময় পার করছে। 1433 বঙ্গাব্দ বরণের জন্য তৈরি হচ্ছে বিশাল সব মুখোশ ও শিল্প কাঠামো। চলছে রং তুলির আঁচড়। তবে এবারের আয়োজনটা একটু ভিন্ন। গত কয়েকদিন ধরে ইউনেস্কো স্বীকৃত মঙ্গল শোভাযাত্রার নাম নিয়ে যে বিতর্ক উঠেছিল, সংস্কৃতি মন্ত্রীর বৈশাখী শোভাযাত্রার ঘোষণার মধ্যে দিয়ে তার অবসান হয়েছে। এবারও শোভাযাত্রার জন্য তৈরি হচ্ছে বিশাল আকৃতির পাখি, ঘোড়াসহ ট্যাপা পুতুলের নান্দনিক সব মোটিফ। তীব্র রোদ উপেক্ষা করে শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় ফুটে উঠছে বাঙালিয়ানার ঐতিহ্যবাহী নানা রূপ। কর্মীদের পাশাপাশি চারুকলার শিক্ষার্থীরাও হাত দিয়েছে মোটিফ তৈরির কাজে। চিরায়ত বাংলার যে টেরাকোটা আছে, তো ঘোড়া এবং ঘোড়া সওয়ার, ওটার একটা স্কাল্পচার হবে। অনেক পরিশ্রম যাচ্ছে, আমরা মানে বাসায় যেতে যেতে 12টা 1টা বেজে যায়। পরের দিন এসে যখন দেখি যে না অনেক দূর কাজ এগিয়েছে, তখন ভালো লাগে। কাগজে ও মাটির সরায় বাহারি রং দিয়ে নিজেদের কল্পনার নানা ছবি আঁকছেন শিল্পীরা, যেন একটুও ক্লান্তি নেই। নিজেদেরই কাজ, নিজেরাই তো এনজয় করবো, এটাই তো স্বাভাবিক। এবারের প্রতিপাদ্য নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান। দীর্ঘদিন পর দেশের মানুষ ভোটাধিকারের সুযোগ পেয়েছে। উৎসব আয়োজনে রাষ্ট্রের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানান চারুকলা অনুষদের ডিন। প্রতিপাদ্য বিষয়টা এখানে করেছি এই কারণেই যে এই গণতান্ত্রিক সরকারের কাছেও যে আমাদের সর্বশ্রেণীর মানুষদের প্রত্যাশার জায়গাটা যেন আমাদের পরিষ্কার হয়। এখন যে সরকার আছে সে জাতীয় ঐক্যের ভিত্তিতে, মানে দেশের শান্তি শৃঙ্খলা সুখ এই জিনিসগুলো প্রতিষ্ঠিত হবে, এই প্রত্যাশা এবং বিশ্বাস আমাদের থাকবে। এই আয়োজন 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে আনন্দ শোভাযাত্রা নামে বের হলেও পরে স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে এর নাম মঙ্গল শোভাযাত্রা হয়। 2016 সালে ইউনেস্কো একে সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি দেয়। নাম নিয়ে বিতর্ক যতই থাক না কেন, বৈশাখ বরণের এই সাজ রব জানান দিচ্ছে বাঙালির প্রাণের উৎসব সবসময় সব বিতর্কের ঊর্ধ্বে। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা থেকে লাবণী গুহ, দীপ্ত সংবাদ। দক্ষ জনশক্তি গড়তে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করার উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ লক্ষ্যে 3 দিনব্যাপী জাতীয় কর্মশালা আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স অন্তর্ভুক্তকরণ সংক্রান্ত জাতীয় কর্মশালা উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। এই সময় তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা সংস্কার করা হবে। শিক্ষামন্ত্রী বলেন, বোর্ড পরীক্ষার দীর্ঘ প্রক্রিয়ার কারণে শিক্ষার্থীদের জীবনের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। এ থেকে বেরিয়ে আসতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়কে দেশের বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কলেজগুলোতে নিয়মিত মনিটরিং ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ASM আমানুল্লাহ। আমরা চাচ্ছি আমাদের এডুকেশনকে রিফর্ম করতে, আমরা চাচ্ছি বেটার বাংলাদেশ করতে। সেই জায়গাটিতে আমাদের কাজ করতে হবে, স্টার্টিং ফ্রম প্রাইমারি এডুকেশন টু টারশিয়ারি এডুকেশন। প্রশ্নপত্র যেন ফাঁস না হয়, এবং আমরা চাই বাংলাদেশের সকল শিক্ষার্থীরা সকলের জন্য একক প্রশ্নে পরীক্ষা দেয়। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চললেও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী নিয়ে আলাদা তথ্য মিলছে। এই পথটি খুলে দেওয়া হয়েছে না বন্ধ রয়েছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, লেবাননে হামলা চালু রেখে যুদ্ধবিরতি কার্যকর করতে চায় না তেহরান। তাই লেবাননের মিত্রদের ওপর ইসরায়েলি হামলা অব্যাহত থাকার জেরে হরমুজ প্রণালী বন্ধ রাখা হয়েছে। বিবিসিও জানিয়েছে, হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ রয়েছে, এতে তেলবাহী ট্যাঙ্কারগুলো ফিরে যেতে বাধ্য হচ্ছে। বার্তা সংস্থা AFP বলছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচল করা জাহাজগুলোর জন্য বৃহস্পতিবার নতুন ও বিকল্প রুট ঘোষণা করেছে IRGC। মূল সমুদ্র পথে থাকা মাইন এড়িয়ে জাহাজ চলাচলের সুবিধার্থে বিকল্প রুট ঘোষণা করা হয়েছে। বৈশ্বিক জাহাজ ট্র্যাকিং সংস্থা কেপলারের বরাতে নিউ ইয়র্ক টাইমস বলছে,
যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এ পর্যন্ত এই প্রণালী দিয়ে মাত্র 4টি পণ্যবাহী জাহাজ পার হতে পেরেছে। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। আবু সাইদ হত্যা মামলায় 2 আসামির মৃত্যুদণ্ড, 3 জনের যাবজ্জীবন সাজা, অসন্তোষ পরিবার। অনিয়মের অভিযোগে শেরপুর 3 আসনে জামায়াতের ভোট বর্জন, বগুড়া 6-এর ভোট সম্পন্ন। হামির উপসর্গ নিয়ে 24 ঘন্টায় বরিশাল ও ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন 4 শিশুর মৃত্যু। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।